সেলিম আর মরিয়মের বিয়েটা অবশেষে সম্পূর্ণ হলো। গাড়ি করে তারা সেলিমের বাড়িতে আসছে। বাসর রাত। মরিয়ম, আজ আমি খুব খুশি। তোমার মতো সুন্দরী মেয়েকে বউ হিসাবে পাবো আমি ভাবতেই পারি নাই। এসব কি বলছো সেলিম? আমিও তোমাকে স্বামী হিসেবে পেয়ে অনেক খুশি। তারপর তারা সুখের স্রোতে ভেসে গেল। মরিয়মকে বিয়ে করে তুই ভালো করিসনি, এর ফল তোকে পেতে হবে। মরিয়ম শুধু আমার, ওকে আমি কারও হতে দেব না। আমি ওকে নিয়ে চলে যাব। না, মরিয়ম যাবে না তোর সাথে, তুই চলে যা। আজ তো আমি চলে যাচ্ছি, তবে আবার আসবো, খুব তাড়াতাড়ি আসবো। হঠাৎ সেলিমের ঘুম ভেঙে যায়। পাশে তাকিয়ে দেখে মরিয়ম ঘুমাচ্ছে। উফ, তাহলে স্বপ্ন দেখছিলাম। যাক, বাঁচা গেল। পরদিন সকালে সেলিম তার চাচার সাথে দেখা করতে গেল। কিছুটা দূরেই চাচার বাড়ি। চাচার সাথে দেখা করে গত রাতের ব্যাপারটা সে জানায়। চাচা, আমার তো ভয় করছে, যদি সত্যি সত্যি জিনের বাদশা মরিয়মকে নিয়ে চলে যায়। আরে ভয় করছিস কেন? তোর কাছে তো জটা পাগলার দেওয়া তাবিজ আছে। সে তো আছে, কিন্তু সে তো জিনের বাদশা। কিচ্ছু হবে না, ওটা তো স্বপ্ন। বাস্তবে তোর মরিয়ম তোর কাছেই থাকবে। তাই যেন হয় চাচা। রাতে খাওয়া দাওয়া করে সেলিম একটু বাইরে পায়চারি করে, আর তখনই লক্ষ্য করে পাশের একটা গাছে সুন্দর একটা পাখি বসে আছে। বিয়ের পরদিন থেকেই পাখিটাকে দেখছে সেলিম। কেন বসে থাকে, কেন পাখিটা আসে, তা বুঝতে পারে না। প্রতিদিনের মতো আজও পাখিটাকে সে তাড়িয়ে দিল। এইভাবে 1 মাস কেটে গেল। মরিয়ম, এবার আমাকে যে কাজে যেতে হবে। আমাকেও তোমার সাথে নিয়ে চলো না। আমার একা থাকতে একদম ভালো লাগে না, কেমন ভয় ভয় করে। ভয় কি মরিয়ম, চাচারা তো আছে। আমি তো আবার 4 দিন পর চলে আসব। যাই হোক, পরদিন সকালে সেলিম তার ব্যবসায়িক কাজে চলে গেল। মরিয়ম দাঁড়িয়ে থাকে দরজায়, যতক্ষণ না সেলিম চোখের আড়াল হয়ে যায়। রাতে মরিয়ম শুয়ে আছে। এমন সময় দরজায় ঠক ঠক শব্দ। কে? উঠে গিয়ে দরজা খুলে দিল। এ কি সেলিম, তুমি আজকে চলে এলে? কি ব্যাপার? আমার এই মিষ্টি বউটার জন্য মন খারাপ করছিল, তাই তো চলে এলাম। চলো তাড়াতাড়ি খাবার দাও, খুব খিদে পেয়েছে। তোমার হাতের রান্না খাবার জন্য আমি আজ সারাদিন কিছুই খাইনি। আচ্ছা বসো, আমি তোমার খাবার আনছি। তারপর তারা খাবার খেয়ে শুয়ে পড়ল। এইভাবে 4 দিন কেটে গেল। সেলিম এক মুহূর্তের জন্য মরিয়মকে চোখের আড়াল হতে দেয় না, সব সময় আদর ভালোবাসায় ভরিয়ে রাখে। বৃষ্টির এক রাতে সেলিম রেল স্টেশনে দাঁড়িয়ে আছে। এখান থেকে তার বাড়ি 4 কিলোমিটার দূরে। খুব বেশি দূর নয়, কিন্তু কাঁচা রাস্তা বলি যত ঝামেলা। এই বৃষ্টিতে গরুর গাড়ি তো দূরে থাক, একটা শিয়াল কুকুর আছে কিনা সন্দেহ আছে। সেলিমের মনটা আনচান করে। তার মন পড়ে আছে বাড়িতে, কারণ বাড়িতে তার সুন্দরী নববধূ পথ চেয়ে বসে আছে।
সেলিম দূরের এক শহরে কাপড়ের ব্যবসা করে। বিয়ে হয়েছে 1 মাস। আজ 4 দিন পর সেলিম বাড়ি ফিরছে। ধুর, 2 ঘন্টা হতে চলল, বৃষ্টি ছাড়বার নামই নিচ্ছে না। বৃষ্টি আর ছাড়বে না, যা হয় হবে, বাড়ির দিকে রওনা দিই। ঝড় বৃষ্টির মধ্যেই রাস্তায় নেমে পড়ে সেলিম। মনে মনে মরিয়মের কথা ভাবতে ভাবতে এগুতে থাকে। কিছুটা যাওয়ার পর বৃষ্টি থেমে যায়। যাক বাবা, বৃষ্টি তাহলে বন্ধ হয়েছে, এই রক্ষে। মরিয়ম দেখতে অনেক সুন্দরী, একেবারে পরীর মতন। সবাই বলে জিনের বাদশা নাকি মরিয়মের রূপে পাগল। মরিয়মের দিকে কোনো ছেলে হাত বাড়ালে তার ক্ষতি হয়। বিয়ের জন্য সম্বন্ধ এলে ভেঙে যেত। কোনো বাবা মা চায় না সুন্দরী বইয়ের জন্য নিজের ছেলের ক্ষতি করতে। সেলিমের বাবা মা ভাই বোন কেউ নেই, আপন বলতে তার এক চাচা। সেলিম তার চাচাকে বলে কয়ে জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরী মরিয়মকে বিয়ে করে। তবে অবশ্য জটা পাগলা ওঝার দেওয়া একটা তাবিজ সেলিম সব সময় তার ডান বাহুতে বেঁধে রাখে। বাড়ির কাছাকাছি আসতেই সেলিমের গা ছমছম করে ওঠে। এই কবরস্থানটা ভালোই ভালোই পার হতে পারলে আর ভয় নেই। মনে মনে দোয়া পড়তে পড়তে পা বাড়ায় সেলিম। যাই হোক, একসময় সে বাড়ির কাছে চলে আসে। যাক বাবা, অবশেষে বাড়ি পৌঁছানো গেছে। মরিয়ম নিশ্চয়ই খুব খুশি হবে আমাকে দেখে। কি ব্যাপার, ফুলের মিষ্টি গন্ধ কোথা থেকে আসছে? বাড়িতে তো কোনো ফুলের গাছ নেই। দরজার কাছে যেতেই সে খেয়াল করে জানলার ফাঁক দিয়ে আলো দেখা যাচ্ছে। কি ব্যাপার, মরিয়ম কি জেগে আছে নাকি? কিন্তু এত রাতে তো জেগে থাকার কথা নয়। মনের মধ্যে সন্দেহ ঢুকে পড়ে সেলিমের। জানলার ফাঁকে চোখ রাখে সেলিম। চমকে উঠে, হ্যাঁ, এ কি? সে দেখে মরিয়ম গভীর ঘুমে মগ্ন, আর তার পাশে শুয়ে আছে সুদর্শন এক যুবক। যুবকের শরীর হতে আলো ছড়াচ্ছে। অস্বাভাবিক ব্যাপারটা ধরতে পারে না সেলিম। তীব্র রাগ ক্ষোভে দরজায় ধাক্কা মারে। দরজা খুলো, তাড়াতাড়ি দরজা খুলো, দরজা খুলো, তাড়াতাড়ি দরজা খুলো। জোরে জোরে দরজায় ধাক্কা মারে। ঘুম জড়ানো চোখে দরজা খুলে মরিয়ম। দমকা হাওয়ার মতো ভেতরে ঢুকে পড়ে সেলিম। কোনো কথা না বলে মরিয়মকে মারতে থাকে। আহ আহ কি হলো, মারছো কেন আমাকে? মারছি কেন? দাঁড়া। এবার রাগটা যুবকের ওপর গিয়ে পড়ল। বিছানার দিকে তাকিয়ে দেখল কেউ নেই। যেন সেই যুবকটা শূন্যে মিলিয়ে গেছে। এ কি, বিছানায় যে একটা যুবক শুয়েছিল। তুমিই তো শুয়েছিলে। এবার সেলিম ব্যাপারটা বুঝতে পারে। তাহলে কি যুবকটি মানুষ নয়, সেই জিনের বাদশা? সেও অবাক হয়ে যায়। আমাকে ক্ষমা করো মরিয়ম, আমি না বুঝেই তোমার ওপর হাত তুলেছি। না সেলিম, তোমার জায়গায় অন্য কেউ থাকলেও এটাই করতো। তুমি যদি এইমাত্র বাড়ি ফিরো, তাহলে তোমার ছদ্মবেশে ওটা কে ছিল? মরিয়ম কাঁদতে কাঁদতে সব খুলে বলে। সব শুনে সেলিম ভয় পেয়ে যায়। সে রাতে আর তাদের কারও ঘুম হয় না। দুজনেই ভয়ে ভয়ে অপেক্ষা করতে থাকে দিনের আলোর জন্য। সকালেই জটা পাগলার কাছে রওনা হয় সেলিম। তারপর তাকে নিয়ে হাজির হয় বাড়িতে।
সব শুনে বিজ্ঞের মতো মাথা দোলায় জটা পাগলা। বিপদ, বিপদ আসছে, ঘোর বিপদ সামনে। জিনের বাদশা খুবই শক্তিশালী, কত সহজে ও ছাড়বে বলে মনে হয় না। তবে আমিও ছেড়ে কথা বলবো না। বাবা, হ্যাঁ, আমাকে বাঁচান, যে করেই হোক, হ্যাঁ, আমাদেরকে এই বিপদের হাত থেকে রক্ষা করুন। ঠিক আছে, সন্ধ্যার পর আমি আসছি। তোমার বউয়ের কাছ থেকে জিনের বাদশাকে তাড়াতে হবে। তার কণ্ঠে এমন কিছু ছিল যা সেলিমের মনে ভয় ঢুকিয়ে দেয়। দুজনেই সন্ধে হবার অপেক্ষায় বসে থাকে। শত ঝামেলার মধ্যেও ক্ষুধার্ত স্বামীর জন্য রান্না করে মরিয়ম, কিন্তু সেলিম কিছুই খেতে পারে না। সন্ধ্যার কিছুক্ষণ পর জটা পাগলা সমস্ত প্রস্তুতি নিয়ে সেলিমের বাড়ি আসে। বাড়ির চারিদিকে বৃত্তাকারে ঘুরতে থাকে, বিড়বিড় করে কি যেন বলে। সন্ধ্যার পর একটা হাড় দিয়ে বৃত্ত আঁকে মাটির বুকে। বৃত্তের ভিতরে প্রবেশ করে জটা পাগলা। সেলিম, তুমি তোমার বউকে নিয়ে এই বৃত্তের ভেতরে প্রবেশ করো, ভয় করলে চলবে না। ঠিক আছে বাবা। মরিয়ম, এসো, এই বৃত্তের ভেতর প্রবেশ করি। আমার খুব ভয় করছে সেলিম। ভয় পেও না মরিয়ম, বাবা সব ঠিক করে দেবে। সেলিম আর মরিয়ম বৃত্তের ভিতর প্রবেশ করে। বৃত্তের চারিদিকে মোমবাতি জ্বলছে। গ্রামের অনেক মানুষ বৃত্তের বাইরে গোল হয়ে দাঁড়িয়ে আছে। তারা সবাই জটা পাগলার ক্ষমতা দেখতে উৎসুক। আস্তে আস্তে রাত বাড়তে থাকে, সেই সাথে বাড়তে থাকে জটা পাগলার মন্ত্র পড়ার শব্দ। এমন সময় দমকা বাতাস বয়ে যায়। হঠাৎ কোথা থেকে যেন হাসির শব্দ ভেসে আসে। লোকজন একে অপরের গায়ে সেঁটে যায়। তারা যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। এত লোকের ভিড়েও কোনো শব্দ নেই। আমাকে বিরক্ত করার সাহস পেলি কোথা থেকে? তুই মরিয়মকে কেন ধরেছিস? ছেড়ে দে ওকে, না হলে তোর অনেক ক্ষতি হবে। ওকে আমার ভালো লাগে, কিন্তু তোর এত বড় সাহস, তুই আমার ক্ষতি করবি? আমি জিনের বাদশা, আমি সব পারি। আজ কি মরিয়মকে নিয়ে যাব আমি? তোর ক্ষমতা থাকলে আটকা। তাহলে তো আমার কথা শুনবি না। এবার দেখ আমি তোর কি করি। হাতে মুঠো করে কি যেন বের করে আগুনে ফেলে দেয়। চিৎকার করে উঠে অদৃশ্য কণ্ঠধারী। ধোঁয়ায় ভরে যায় চারপাশ। কেউ কাউকে দেখতে পায় না। হঠাৎ সব আলো নিভে যায়। চাঁদটাও ডুব দেয় মেঘের আড়ালে। কেউ কিছু দেখতে পায় না, শুধু ধস্তাধস্তির শব্দ ভেসে আসে। ধোঁয়া সরে যেতেই একসময় মেঘের আড়াল থেকে চাঁদ বের হয়ে আসে। চাঁদের আলো যখন ফিকে হয়ে ভোরের হালকা আলোয় মিশেছে, তখন গ্রামের মানুষ অবাক হয়ে দেখল সেলিম আর জটা পাগলার নিথর দেহ উঠোনে পড়ে আছে। এ কি অলক্ষণে কাণ্ড! সেলিম আর জটা পাগলা লাশের মতো পড়ে আছে, আর মরিয়ম উধাও। ওই অত বড় জ্যান্ত মেয়েটা বাতাসে মিশে গেল।
আমি তো আগেই কইছিলাম, সুন্দরী মাইয়া ঘরে রাখা পাপ। জিনের বাদশার নজর ছিল, সেই নিয়া গেছে। এখন এই দুইটার জান আছে কিনা কে জানে। সবাই ভেবেছিল তারা মৃত, কিন্তু তারা মারা যায়নি। সেলিম যখন চোখ মেলল তখন চারপাশটা শূন্য। মরিয়ম নেই, জটা পাগলা উঠে বসেছে। মরিয়ম, মরিয়ম কোথায়? ওই জানোয়ারটাই আমার মরিয়মকে নিয়ে গেছে, আমি ওকে ছাড়ব না। চিল্লাস না সেলিম, জান বাঁচিয়ে যে ফিরতে পেরেছিস এটাই অনেক। মরিয়ম ছাড়া আমি কি করে বাঁচবো বাবা? কি করে ওকে ফিরে পাবো? জিনের বাদশা অনেক শক্তিশালী, আমার গুরুর সাথে এটা নিয়ে আলোচনা করতে হবে। উনি নিশ্চয়ই কোনো উপায় বের করবেন। এখন বাড়িতে গিয়ে বিশ্রাম কর, আমি কাল রাতে আবার তোর কাছে আসব। এরপর জটা পাগলা সেখান থেকে চলে যায়। সেলিমও মন খারাপ নিয়ে ঘরের দিকে এগিয়ে যায়। মরিয়ম, মানুষের জগতের বাইরে এক রহস্যময় দুনিয়া কোহকাপ। চারপাশে বিশাল বিশাল স্তম্ভ, মাঝখানে বিশাল প্রাসাদ, সামনে বাগান, ভেতরে এক বিলাসবহুল কক্ষে মরিয়ম বন্দী। ছেড়ে দাও আমাকে। তুমি কে? কেন আমাকে এখানে নিয়ে এসেছো? আমার স্বামী নিশ্চয়ই আমাকে খুঁজতে আসবে। হঠাৎ ঘরের বাতাস কাঁপিয়ে এক সুদর্শন যুবকের আবির্ভাব হলো। সেই জিনের বাদশা রূপ পাল্টে এসেছে। তোমার স্বামী ওই নগণ্য কীট, সে তো এখন বোধহয় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মরিয়ম, তুমি কি এখনো বুঝোনি যে তুমি কোনো সাধারণ মানবী নও? তোমার এই রূপের মায়া কেবল আমার জন্য সৃষ্টি। ছি, তুমি পিশাচ! তুমি মানুষের ছদ্মবেশ ধরে আমাকে ধোঁকা দিয়েছো। আমি সেলিমের ঘর করি, আমি তার স্ত্রী। দিন রাত আমি তোমার সাথে কাটিয়েছি সেলিমের রূপ ধরে। তখন তো আমাকে ঘৃণা করনি, তবে এখন কেন? মানুষের প্রেম ক্ষণস্থায়ী, কিন্তু আমার প্রেম অনন্ত। আজ রাতে যখন আকাশে রক্ত চাঁদ উঠবে, তখন তুমি এই রাজ্যের রানী হবে, চির যৌবনা হয়ে আমার পাশে থাকবে। আমি মরে যাব, মরে যাব, তবু তোমার হুকুম মানব না। আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন। তোমার আল্লাহ তোমাকে এই দুর্ভেদ্য রাজ্য থেকে উদ্ধার করতে আসবে না। আর তোমার সেলিম, সে যদি আসে তাহলে আর প্রাণ নিয়ে ফিরতে পারবে না। পরদিন রাতে জটা পাগলা সেলিমের ঘরের উঠোনে। শোন সেলিম, জিনের বাদশা সাধারণ কেউ নয়, সে হলো আঁধারের সুলতান। সে তার রাজ্যে কাউকে নিয়ে গেলে সেখান থেকে মর্তে মানুষ ফিরে আসতে পারে না। বাবা, আপনি তো সব জানেন। এখন আমার মরিয়মকে ফিরিয়ে আনেন, আমি ওকে ছাড়া বাঁচব না। দরকার হলে জান দেব, তবু হার মানব না। পথ একটা আছে, আমাকে আমার গুরু বলেছে, কিন্তু সেই পথে যাওয়া মানে সাক্ষাৎ আজরাইলের সাথে সাক্ষাৎ করা। তুই কি মরতে রাজি? মরার জন্য আমি সেই রাতেই রাজি হয়েছিলাম, যেদিন মরিয়মকে বিয়ে করেছিলাম। আপনি শুধু পথ বলে দেন। তোর ভালোবাসা যদি সত্য হয় তবে তোকে মৃতের নগরী পার হয়ে যেতে হবে। তবে মনে রাখিস সেলিম, জিনের বাদশা সাধারণ কেউ নয়, সে ইবলিশের বংশধর। তাকে হারাতে হলে তোকে রক্ত দিয়ে তিলক আঁকতে হবে নিজের ললাটে। আকাশ কালো, চারিদিক কাঁচের মতো স্বচ্ছ ফুল থেকে সুগন্ধ বেরুচ্ছে।
মরিয়ম বাগানের এক শ্বেত পাথরের বেদিতে বসে কাঁদছে। জিনের বাদশা তার মায়াবী রূপ ধরে ধীরে ধীরে মরিয়মের সামনে এসে দাঁড়ালো। মরিয়ম, আর কতক্ষণ এই চোখের জল ফেলবে? এই বাগানের ফুলগুলো তোমার চোখের জলের ভার সইতে পারছে না। দেখো, আমার রাজ্যের দিকে তাকিয়ে দেখো, এই সবই তোমার পায়ের নিচে লুটিয়ে পড়ার জন্য তৈরি। তোমার এই মায়াপুরী আমার কাছে শ্মশানের মতো। তুমি আমাকে এখানে বন্দি করে রেখেছো কেন? আমাকে আমার স্বামী সেলিমের কাছে ফিরিয়ে দাও। সেলিম, সেই তুচ্ছ মানবের মায়া এখনো কাটাতে পারলে না? সে তো এক পশলা বৃষ্টির মতো, আজ আছে কাল নেই। কিন্তু আমি তোমাকে দিতে পারি অমরত্ব। মরিয়ম, আজ রাতে যখন চাঁদ মাঝ আকাশে উঠবে, তখন আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে এই কোহকাপে রানী বানাবো। ছি, তুমি নিজেকে বাদশা বলো? একজন বিবাহিত নারীকে হরণ করে এনে বিয়ের প্রস্তাব দিচ্ছ? এটা তো পশুর কাজ। আমি সেলিমের স্ত্রী। আমার শরীরের প্রতিটি রক্তবিন্দু আর মনের প্রতিটি কোণে শুধু সেই মানুষটার নাম লেখা। তুমি আমায় মেরে ফেলতে পারো, কিন্তু আমি তোমার হতে পারবো না। আমার ধৈর্যের পরীক্ষা করো না মরিয়ম। আমি চাইলে জোর করে তোমাকে নিজের করতে পারি। এই রাজ্যে আমার হুকুমই শেষ কথা। জোর করে শরীর পাওয়া যায়, মন নয়। আমার স্বামী আসবেই, আর সেদিন তোমার এই অহংকার ধুলোয় মিশিয়ে দিবে। রাত গভীর। গ্রাম থেকে বহুদূরে এক ঘন জঙ্গলে জটা পাগলার সেলিম হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে। এক সময় জটা পাগলা সেলিমকে এক অন্ধকার গুহার সামনে নিয়ে এসে থামল। শোন সেলিম, জিনের বাদশা যেখানে মরিয়মকে রেখেছে সেখানে পৌঁছাতে হলে তোকে মায়ার পর্দা ছিঁড়তে হবে। এই যে একটা তামাটে আয়না আর এক মুঠো হাড়ের ভস্য, এই আয়না দিয়ে তুই আসল আর নকল চিনতে পারবি। আর যখনই বিপদ দেখবি, এই ভস্য বাতাসে ছড়িয়ে দিবি। আমি যাব কিভাবে বাবা? আমি তো পথ চিনি না। সেই জিনের বাদশার রাজ্যে পৌঁছাবো কি করে? তোর হাতের রক্ত দিয়ে তোর কপালে একটা তিলক এঁকে দিচ্ছি। সেলিমের হাতের কবজিতে একটু ছিদ্র করে রক্ত দিয়ে কপালে তিলক এঁকে দিল। এই তিলক তোকে পথ দেখাবে। এই গুহা পেরুলেই একটা অন্য জগতে পৌঁছে যাবি। যা এবার। জটা পাগলার নির্দেশ মতো সেলিম তার যাত্রা শুরু করল। সেলিম গুহাটা পার হতেই পৌঁছে গেল সম্পূর্ণ এক অন্য জগতে, জিনের জগতে। সেলিম হাঁটছে, হঠাৎ সে দেখতে পেল রাস্তার পাশে তার বাবা মা দাঁড়িয়ে। ওরে সেলিম, যাস না বাপ। ওইখানে গেলে তুই আর ফিরবি না। আমাদের কাছে আয়। সেলিম আয়নাটা বের করে ধরল। দেখল তার মা বাবার জায়গায় দুটো কুৎসিত পেদনি দাঁড়িয়ে আছে। সেলিম ভস্য ছিটিয়ে দিতেই তারা পুড়ে ছাই হয়ে গেল। অনেক বাধা পেরিয়ে তাদের সাথে মোকাবিলা করে সেলিম হাঁটতে হাঁটতে এক বিশাল নদীর সামনে এলো। নদীর পানি আগুনের মতো লাল। নদীর ওপারেই সেই প্রাসাদ। সেলিমের কপালে তিলকটা এখন তীব্রভাবে জ্বলছে। সে পানির ওপর দিয়ে হাঁটতে শুরু করলো। প্রতি পদক্ষেপে তার পা পুড়ে যাচ্ছে, কিন্তু ভালোবাসার টানে সে এগিয়ে চলল। অর্পণে সেলিম জিনের প্রাসাদে ঢুকল।
জিনের বাদশা তখন মরিয়মকে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। থাম জানোয়ার, আমি এসেছি আমার স্ত্রীকে ফিরিয়ে নিতে। একজন মানুষ, তাও আবার আমার রাজ্যে ঢুকেছিস জীবন্ত অবস্থায়, কিন্তু আজ তোর জীবনের শেষ দিন। হ্যাঁ। জিনের বাদশা হাত নাড়তেই এক বিশাল কালো ধোঁয়া সেলিমের দিকে ধেয়ে এলো। সেলিম আয়নাটা সামনে ধরল। ধোঁয়াটা আয়নায় ধাক্কা খেয়ে আবার জিনের বাদশার দিকে ফিরে গেল। হ্যাঁ, সামান্য একটা তামাটে আয়না দিয়ে আমাকে আটকাবি? দেখ তবে আমার ক্ষমতা। জিনের বাদশা তার আসল রূপ ধারণ করল। 10 ফুট লম্বা এক দানব, হাতে আগুনের তরোয়াল। আজ তোর দিন শেষ। সেলিম দ্রুত পকেট থেকে সেই হাড়ের ভস্য ছিটিয়ে দিল। সাথে সাথে চারিদিকে আগুনের দেওয়াল তৈরি হলো। জিনের বাদশা সেই আগুনের গণ্ডিতে আটকা পড়ল। আগুন, এই আগুন আমার চামড়া পুড়িয়ে দিচ্ছে। তুই এই শক্তি কোথায় পেলি? এটা শুধু আগুন না, এটা জটা পাগলার সিদ্ধি আর আমার ভালোবাসার পবিত্র ভস্য। মরিয়ম, আমার হাত ধরো। মরিয়ম দৌড়ে এসে সেলিমের হাত ধরল। সেলিম, চলো এখান থেকে পালাই। জিনের বাদশা শেষ চেষ্টা হিসাবে মরিয়মের দিকে হাত বাড়ালো। না মরিয়ম আমার, আমি ওকে যেতে দেবো না। এবার দেখ তোর কি করি। সেলিম তখন তার কপালের সেই রক্ত তিলকের ওপর হাত রাখল। জটা পাগলা শিখিয়ে দিয়েছিল, শেষ মরণ কামড় দিতে হলে নিজের প্রাণ শক্তি ব্যবহার করতে হয়। সেলিম তার কপাল থেকে রক্ত নিয়ে জিনের বাদশার চোখে ছুঁড়ে মারল। আমার চোখ, আমার সব ক্ষমতা চলে যাচ্ছে, আমি ধ্বংস হয়ে যাচ্ছি। প্রাসাদটা কাঁপতে শুরু করলো। চারিদিকে দেওয়াল ধসে পড়ছে। সেলিম আর মরিয়ম পাগলের মতো দৌড়াচ্ছে। পেছনে আগুনের লেলিহান শিখা। হঠাৎ এক তীব্র আলোর ঝলকানি হলো, আর সব কিছু সাদা হয়ে গেল। তারপর তারা নিজেদের আবিষ্কার করলো গ্রামের কবরস্থানের পাশে। আমি কি বেঁচে আছি সেলিম, নাকি আমি মরে গেছি? আমরা বেঁচে আছি মরিয়ম, আমরা আমাদের ঘরে ফিরে এসেছি। আমি ভয় পাচ্ছিলাম সেলিম, আমি ভেবেছিলাম আমি আর কোনো দিন পৃথিবীর আলো দেখব না। জটা পাগলা দূর থেকে দাঁড়িয়ে দেখছিলেন। তিনি মুচকি হেসে তার ঝোলা কাঁধে নিয়ে বনের দিকে হাঁটা দিলেন। সেলিম আর তার রূপবতী স্ত্রী মরিয়ম এখন সুখে শান্তিতে বসবাস করে। এরপর থেকে তাদের উপর আর কোনো অলৌকিক উপদ্রব হয়নি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।